এর মানে হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশেই প্রায় 20টি জেলার মতো প্লাবিত হয়ে যাবে, মানে এদের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের মতো যারা দ্বীপরাষ্ট্র আছে তাদের কথা হচ্ছে যে আমরা যেটার জন্য দায়ী না তার দায়ভারও আমরা নিতে রাজি না। অ্যাজ এ বাংলাদেশে আমাদের আসলে ভয়েস রেইজ করা উচিত যে আমরা আসলে নিগৃহীত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি, আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। যে আসসালামু আলাইকুম, 11 নভেম্বর সোমবার, মানে আজকে থেকে আজারবাইজানের বাকুতে COP29 স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো এই COP29 নিয়ে বিশ্ব নেতাদের কেন এত মাথা ব্যথা, অথবা বাংলাদেশের কেন এটা ম্যাটার অফ কনসার্ন, এবং আমাদের অ্যাজ আ বাংলাদেশি হিসেবে কেন ভয়েস রেইজ করা উচিত, ছোট্ট একটা বিষয় আমি বলবো। এবং COP29 সম্পর্কে যারা খুব বেশি জানেন না অথবা অল্প জানেন তাদের সম্পর্কে খুব ছোট্ট করে একটা ধারণা দেবো। সেটা হচ্ছে COP29টা হচ্ছে কনফারেন্স ফর পার্টিস। এখানে বিশ্ব নেতারা বিভিন্ন দেশ আসেন, এসে কথা বলেন, আলোচনা করেন। এবারের আলোচনাটা মূলত 2 উইকস, 2 সপ্তাহের আলোচনা, 11 থেকে 22 নভেম্বর পর্যন্ত হবে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে কি নিয়ে আলোচনা করা হয়। এখানে মূলত আলোচনা করা হয় ক্লাইমেট ফাইন্যান্স নিয়ে। কারেন্টলি COP29 হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার, যে টাকা কি কত পাবে কি পাবে না। 29 আগ পর্যন্ত যারা শোষিত দেশ বাংলাদেশের মতো তারা মূলত $100 বিলিয়ন একটা অ্যামাউন্ট ডিমান্ড করতো, কিন্তু কারেন্টলি COP29 থেকে সেটা $1 ট্রিলিয়ন তারা ডিমান্ড করছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কেন আমরা $1 ট্রিলিয়ন ডিমান্ড করছি আসলে বড় বড় দেশের থেকে, এটা কি কারণ, এবং COP29 এর মেইন রিজন কি, বাংলাদেশ আসলে কি চায়, সবগুলো ব্যাপার আমি খুব ছোট্ট করে একটু বলবো। তো সেটা হচ্ছে আইপিসিসি রিপোর্ট অনুযায়ী আমাদের 2050 সালের মধ্যে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই টেম্পারেচারটা রাখতে হবে। বৈশ্বিক তাপমাত্রা যেটা বলে, আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলি, 1.5 ডিগ্রিস রাখতে হবে। কোনো কারণে যদি 1.5 ডিগ্রিসের একটু বেড়ে যায়, 1.6 হয়ে যায়, এর মানে হচ্ছে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশেই প্রায় 20টি জেলার মতো প্লাবিত হয়ে যাবে, মানে এদের অস্তিত্ব থাকবে না। প্রায় 20টি জেলার মতো, এটা আসলে আমরা যতটা ভাবে সহজ করে নিচ্ছি এতটা সহজ না ব্যাপারটা। 20টি জেলার মানুষ একদম মানে বিলীন হয়ে যাবে, এলাকাটা রিজিয়নটা বিলীন হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ওই জেলার মানুষগুলো অন্য জেলায় মুভ করবে, অন্য জেলায় শিফট হবে, অথবা দেখা যাচ্ছে যে বিদেশে পাড়ি দেবে, যেটা পরবর্তীতে ইমিগ্রান্ট হিসেবে কাউন্ট হয়। এবং আমেরিকাতে কথা হচ্ছে এটা নিয়ে খুব, যে তারা অবৈধ অভিবাসীকে দেশ থেকে সরাই দিচ্ছে। এটা হওয়ার কারণও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং। আমি যদি খুব সহজে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন পাশাপাশি 2টা জমি আছে, আপনার জমিটা আর পাশের জমি হচ্ছে আরেকজনের। তো আপনার জমিতে আপনি খুব সুখে শান্তিতে বাস করছেন, পাশের জমিতে ওনারা করলো কি, ওনার একটা জমিতে খুব বড় একটা ইন্ডাস্ট্রি দিল, খুব সাউন্ড হচ্ছে, খুব এয়ার পলিউশন করছে, করার পর ওনারা বলতেছে যে না, আমরা আমাদের জমিতে যা করি আমরা এটা কিছু করবো না, কিন্তু এটা দায়ভার নিতে হবে। ইন্টারন্যাশনাল আইনে বলছে যে আপনার জন্য যদি আপনার পার্শ্ববর্তী দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং গ্লোবাল ওয়ার্মিং এ তারা যদি পিছিয়ে পড়ে, সেক্ষেত্রে আপনাকে সেটার দায়ভার দিতে হবে। এটাকে মূলত বলা হয় একটা হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটিস, মানে ওরা সেই হাজার হাজার বছর ধরে আমাদেরকে শোষণ করে আসছে এবং তারা অনেক বড় হয়ে যাচ্ছে দেশগুলো, ঠিক আছে। তো এই যে তারা বড় হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা মূলত আমাদেরকে শোষণ করে হয়েছে। এই যে হিস্টোরিক্যাল একটা রেসপন্সিবিলিটিস, তাদের একটা দায়, তাদের সেজন্য আমাদেরকে দায় থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে আসলে তাদের টাকাটা দিতে হবে, মানে তারা আমাদেরকে টাকা দিতে বাধ্য, এটা নিয়ম, এটা আমাদের আসলে অধিকার। মূলত এই অধিকারটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের দেশ, তারপর হচ্ছে দ্বীপরাষ্ট্র যেগুলো আছে সেগুলো দেশ মূলত COP সম্মেলনে গিয়ে তুলে ধরে যে আমাদের সমস্যাটা কি, আমরা এই সমস্যা ফেস করতেছি, এই সমস্যা ফেস করতেছি, এই সমস্যা ফেস করতেছি। এই সমস্যাগুলোর জন্য পরিত্রাণ পেতে আমাদের ফাইন্যান্স লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। সেক্ষেত্রে সেটা দিবে কারা, সেটা দিবে হচ্ছে যারা শোষণ করছে, ঠিক আছে, যারা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আসলেই দায়ী, ঠিক আছে। এই ব্যাপারগুলো নিয়ে মূলত COP29 নিয়ে আলোচনা হয়। এখন একটা ফ্যাক্ট হচ্ছে যে এইবার কারেন্টলি যে ইউএস ইলেকশনটা হলো, যেটা ডোনাল্ড ট্রাম্প হয়েছে, এটার কারণে COP29 একটু ইফেক্ট পড়েছে, একটু না মোটামুটি বড় ইফেক্ট পড়েছে। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এসবে বিশ্বাস করে না আর কি। নর্মালি যদি ডিরেক্টলি বলা যায় যে কারেন্ট যে ইউএস প্রেসিডেন্ট, ইউএস গভর্নমেন্ট, কারেন্ট গভর্নমেন্ট, দে ডোন্ট লাইক গ্লোবাল ওয়ার্মিং অর COP29। তারা বলে যে এটা হচ্ছে একটা স্ক্যাম, মানে তারা দিতে চায় না। সেক্ষেত্রে
COP29-এর আলোচনা এবং ফিউচারটা একটু বাধাগ্রস্ত হতে পারে। ঠিক আছে, তো এটা একটা ইম্প্যাক্ট পড়বে, হয়তো বা সাফার করাবে 2-3 বছর আরো এই মানুষগুলোকে যারা টাকা চাচ্ছে। তো এখন ফাইনাল যেটা কথা আমি বলতে চাচ্ছি, খুব শর্ট করে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ আসলে কি চায় এখানে। রিসেন্টলি আপনারা দেখছেন যে বাংলাদেশে বন্যা হয়েছে, ফেনীতে বন্যা হয়েছে, খুলনায় হয়েছে, কুড়িগ্রামে হয়েছে, শেরপুরে হয়েছে। এই যে বন্যাগুলো হচ্ছে, এই বন্যাগুলোকে আসলে আমাদের জন্য হচ্ছে? এর আগে তো অত বেশি খুব মানে এত ডিস্ট্রাকটিভ বন্যা আসলে হয়নি, এখন কেন হচ্ছে আসলে? বা এই বন্যাগুলো আসলেই কি আমরা দায়ী? মূলত হচ্ছে না, আমরা আসলে দায়ী না। এর কারণ হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশের কথা, বাংলাদেশের মতো যারা দ্বীপরাষ্ট্র আছে তাদের কথা হচ্ছে যে আমরা যেটার জন্য দায়ী না, মানে আমরা যে ঘটনাটা ঘটছে যেটার জন্য আমরা দায়ী না, সেটার দায়ভারও আমরা নিতে রাজি না। এটা হচ্ছে কথা। এই যে বন্যাটা হচ্ছে, এটা কেন হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ওশান লেভেল, যে সমুদ্রের যে পানির লেভেলটা, এটা বেড়ে যাচ্ছে। এটা বেড়ে যাওয়ার কারণে এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে গ্লোবাল ওয়ার্মিংটা করছে, এটা কারা করতেছে? ফসিল ফুয়েলস জ্বালাচ্ছে, গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক প্রতিষ্ঠান বিদেশে, বড় বড় ইউরোপে, আমেরিকাতে, এগুলো বেশি বেশি হওয়ার কারণে তারা গ্লোবাল ওয়ার্মিং বাড়ায় দিচ্ছে এবং টেম্পারেচার বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই ওশান লেভেলটা, ওয়াটার লেভেলটা বেড়ে যাচ্ছে, আইস ক্যাপস গলে যাচ্ছে। এগুলো বাড়ার কারণে বাংলাদেশের মতো নিচু সারি দেশগুলো আসলে প্লাবিত হয়ে যাচ্ছে। তাহলে যারা এটা করছে তাদেরকে সেটা ক্লাইমেট সাপোর্ট দিতে হবে, মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিতে হবে। এরা হচ্ছে নিয়ম। আসলে আমরা যদি বলি না কেন যে COP20 সম্মেলনে আমাদের কাছে টাকা চাওয়া এটা একটা ভিক্ষার মতো, ব্যাপারটা আসলে ভিক্ষা না, এটা আমাদের আসলে প্রাপ্য। তো বলতে বলতে ভিডিওটা আসলে অনেক লং হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে COP20 সম্মেলনটা, আমি লাস্ট 2 লাইনে বলে দিই, সেটা হচ্ছে যে COP29 সম্মেলনটা হচ্ছে একটা কনফারেন্স ফর প্যারিস। বিভিন্ন পার্টিসরা এখানে একসাথে হবে। এটা মূলত বর্তমানে ক্লাইমেট ফাইন্যান্স হিসেবে কাউন্ট হয়। ক্লাইমেট ফাইন্যান্স, এখানে যেসব দেশ শোষিত তারা একটা অ্যামাউন্ট ডিমান্ড করে, এবারে সেটা $1 ট্রিলিয়ন মতো। আর যেসব দেশ শোষণ করছে অথবা তাদের প্রাগৈতিহাসিক সময় থেকে শোষণ করে আসছে, তারা এটার ক্লাইমেট ফাইন্যান্সটা দিবে। এইটার মূলত একটা নেগোসিয়েশনের জন্য এই COP29 এর মতো কনফারেন্সগুলো অনুষ্ঠিত হয়। এবং অ্যাজ এ বাংলাদেশে আমাদের আসলে ভয়েস রেইজ করা উচিত যে আমরা আসলে নিগৃহীত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি, আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। যে বন্যা হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এগুলোর ফলে আমাদের জানমালের অনেক ক্ষতি হচ্ছে, যেটা আমরা কুলায় উঠতে পারছি না। দ্যাটস ওয়াই আমাদের ক্লাইমেট ফাইন্যান্স দরকার। সো আমরা যেখানেই থাকি, যে জায়গাতেই থাকি, আমাদের যদি ভয়েস রেইজ করার স্কোপ থাকে, অবভিয়াসলি উই শুড ট্রাই টু raise our voice about COP29 and climate justice, because Bangladesh wants climate justice. Thank you.